প্রধান স্তরটা কি, প্রথম স্তরটা কি, মানে কোনটা ছাড়া আপনার সবজিটা হবে না, কোন জিনিস ছাড়া? একটা যখন সবজি করেন, সবজির কি বীজ লাগে না? বীজ যদি ভালো না হয় সবজি কি আপনার ভালো হবে, ফলন ভালো হবে? আচ্ছা, আপনারা যখন করেন নিশ্চয়ই ভালো বীজ খোঁজেন। দামের উপরে কি ডিপেন্ড করেন যে কম দামি বীজ কোনটা আছে সেটা নিব আমি, নাকি হচ্ছে কোনটা বীজ ভালো সেটা নিব, সেটা খোঁজেন? এখন যেটার দাম বেশি সেটার মান ভালো, যেটার দাম কম সেটার মানও কম। আপনি দেখবেন বাজারে যেসব খোলা বীজ পাওয়া যায় ওই বস্তায় বা পলিথিনে বিক্রি করতেছে, ওই বীজগুলো নেবেন আর একটা ভালো কোম্পানির একটা হাইব্রিড বীজ নিয়ে আসা দিবেন, দুইটাই পাশাপাশি দিবেন, দেওয়ার পরে ফলন দেখতে পারবেন কোনটা কেমন। তো এখন আমার কথা সেটা না, সেটা হচ্ছে যে আপনারা যেই ফসলই করেন সবসময় ভালো বীজ বাছাই করবেন। আর ভালো বীজের চাইতে বর্তমান যুগে সবচাইতে সুরক্ষিত যেটা হচ্ছে চারা। আপনি আগে আমরা তো সবাই সরাসরি বীজ মাটিতে দিতাম, এখন দেখবেন যে অনেক নার্সারিতে ট্রের মধ্যে চারা করে। ট্রের মধ্যে চারা করলে উপকারিতা কি কেউ বলতে পারবেন? কেউ আছেন কি এরকম জানেন যে ট্রেতে কেন চারা করা হয় আর মাটিতে চারা করলে লাভ কি, ট্রের চারাতে লাভ কি? এটা কেউ বলতে পারেন? না, আমি বলছি যে লাভ কি, ট্রেতে চারা যে করে এটাতে লাভ কি, আর মাটিতে যে চারা করে সেটাতে লাভ কি? আচ্ছা আমি বলি, ট্রে হচ্ছে একটা আধুনিক প্রযুক্তি। এইখানে আপনার কি থাকবে, কোকোপিট, নারিকেলের ছোবড়া চেনেন না? নারিকেলের ছোবড়াগুলোকে গুঁড়া করে ওটার মধ্যে কিছু হচ্ছে আপনার জৈব সার মিক্স করে, কিছু রাসায়নিক ঔষধ মিক্স করে, কিছু জৈব সার, জৈব কীটনাশক, দুইটা মিক্সড করে, ওই তিনটা মিক্সড করে একটা উপাদান বানাচ্ছে মিক্সার, মাটির মতো। কিন্তু এটা মাটি না। মাটি কি হয়, আপনার কিছুদিন ভেজাবেন, মাটি ভেজানোর পরে শুকাইলে শক্ত হয়ে যায় না? কিন্তু এই কোকোপিট, এটাকে বলে কোকোপিট, এটা যখন শুকাবেন কখন শক্ত হবে না, ঝরঝরা হবে, যত শুকাবে তত ঝরঝরা হবে। আর মাটিতে যে চারাটা করতেছেন, যখন চারাটা আপনি যখন রোপণ করবেন জমিতে, তুলতে হবে না আপনাকে চারাটা। ধরেন একটা মরিচের চারা, আপনারা তো মরিচ চাষ করেন, মরিচের চারা কি বাজার থেকে কেনেন না? বা হচ্ছে মাটিতে বীজ ছিটাই দিয়ে চারা করেন না? এখন যখন চারাটা জমি থেকে তুলতেছেন, শিকড় ছেড়ে কি? হ্যাঁ, আর শিকড় ছিলে সমস্যা কি সেটা বলেন। মনে করেন আপনার ওয়াইফের বাচ্চা হয়েছে, এখন ওই বাচ্চা যদি, যখন আপনার বউয়ের পেটে যখন বাচ্চা থাকে, আপনি আপনার বউকে কি করেন, ভালো মতো কি ট্রিটমেন্ট করেন না, যত্ন নেন না, খাওয়ান, ডাক্তারের কাছে চিকিৎসা নেন। সেরকম একটা বীজ যখন আপনি মাটিতে দিচ্ছেন, তাহলে ওই বীজটারও তো একটা যত্নের দরকার আছে। কারণ আপনি যদি মাটির মধ্যে ওই বীজটা দিচ্ছেন, মাটিতে এখন সার আছে কি নাই, বা মাটিতে পুষ্টি আছে না নাই, রস আছে কি নাই, বা ওই মাটিতে জীবাণু আছে কিনা, এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। এখন আমরা বর্তমানে যে পুরাতন চাষি যারা আছে, অনেক আগে থেকে চাষ করি, আমাদের সাথে আপনারা ভালো বলতে পারবেন, আমাদের সাথে আপনার অভিজ্ঞতা বেশি, আপনারা যেহেতু সবসময় করেন। এখন যত দিন যাবে পুরাতন জিনিসগুলো সব ডিলিট করতে হবে আপনাদের। ওই মাটিতে চারা দিয়ে একটা জমিতে দেওয়া হবে না। এখন আপনি আপনার ওয়াইফের পেটের বাচ্চাকে যত যত্ন করবেন, আপনার ওয়াইফকে, পেটের বাচ্চা তত সুস্থ থাকবে। এখন বাচ্চা যখন ডেলিভারি হয় যখন বাচ্চা সুস্থ সবল যে হয়েছে, অনেক সময় দেখা যায় যে বাচ্চা সুস্থ সবল হচ্ছে, কারো কারো বাচ্চা প্রতিবন্ধী হচ্ছে, মানে যেটাকে কি বলে, ওই প্রতিবন্ধী, অটিস্টিক, তারপর হচ্ছে মানে একটা ভালো একটা কথা আছে, এটা মনে নেই করতে। একটা প্রতিবন্ধী বাচ্চা যদি ছোটবেলায় যদি প্রতিবন্ধী হয়, তাহলে বড় হয় কি শারীরিক সমস্যা থাকবে না? একটা বাচ্চা জন্মের সময় দেখা গেল যে হাতে সমস্যা হয়েছে, ওই সমস্যা তো সারা জীবন নিয়ে বেরোতে হবে। তাহলে আপনার চারা যদি আপনি তুলতেই যদি শিকড় ছিঁড়ে ফেলেন, এক একটা শিকড় এক একটা অঙ্গ প্রত্যঙ্গ, একটা শিকড় যদি ছেড়ে, তাহলে ওই চারা কি ড্যামেজ হলো না, একটু ক্ষতি হলো না? এখন কোকোপিট ব্লকে যে ট্রের মধ্যে যে চারাটা করতেছেন, এইখান থেকে যখন আপনি চারাটা যখন করবেন, মাটিগুলো কিন্তু ঝরঝরা, মাটি তো না, নারিকেলের ছোকরাগুলো ঝরঝরা থাকে, জৈব সার থাকে। যখন একটা বীজ দিবেন, ওই বীজ থেকে যে শিকড়গুলো বের হবে পুরা নারিকেলের ওই কোকোপিটটাকে ঘিরায় নিবে। আপনি একটা চারার গোড়া ধরে তুলবেন, দেখবেন ওই নারিকেলের ছোকরাটা সহ উঠে আসছে, একটা শিকড়ও ছিঁড়বে না। তাহলে আপনার মাটির চারা সুস্থ হবে না কোকোপিটের চারাটা সুস্থ হবে, সেটা বলে দেখি। এখন আমি বলি, এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা তো সারা জীবন করে আসতেছি, মরিচ কি আমাদের কাছে ধরে না? মরিচ তো ধরে।
এখন একটা ট্রের চারা আর মাটির চারা দুইটা পাশাপাশি লাগাবেন, একই যত্ন করবেন, দেখবেন ফলনের তফাৎ দেখবেন কোনটাতে ফলন বেশি আসে, রোগবালাই কোনটাতে কম কোনটাতে বেশি। আর আপনাদের মরিচের জন্য সবচেয়ে সমস্যা কি, রোগ সবচেয়ে বেশি কোনটা হয়, কোন রোগটা বেশি হয় মরিচে? পাতা কোঁকড়ানো, পাতা কোঁকড়ানো, গাছ ঢলে পড়ে। এখন এটা তো মনে করেন যে পাতা কোঁকড়াইলে একটা এমন একটা রোগ, কিছু কিছু কোঁকড়ানো আছে সারে যাবে, কিছু ওষুধ দিলে সারে, আবার এমনভাবে কিছু কোঁকড়ায় যেটা যতই ওষুধ দেন জীবনে সারবে না, যতই ওষুধ কোম্পানির লোক আসে বলুক যে এই ওষুধ দেন সারবে না। কারণ আপনারা অনেক বছর থেকে চাষ করেন, আমি জানি পঞ্চগড়ে আটোয়ারিতে মূলত সবচেয়ে বেশি মরিচ হয়। তা আপনারা অনেক অভিজ্ঞ চাষী, আপনারা জানেন যে কোন কুকুরিটা ছাড়ার মতো কোনটা ছাড়ার মতো না। এখন এখানে আপনার ঔষধের কোনো কাজ নেই, আপনাকে বীজ সিলেকশন করতে হবে, বীজ জাত এইসব প্রধান হচ্ছে আপনার বীজ। বীজ ভালো হলে গাছ এমনি ভালো হবে, ফল এমনি ভালো পাবেন। তা আমি আপনাদের জন্য যেহেতু মরিচ চাষ করেন, আপনাদের এখানে অন্য সবজি নিয়ে আলোচনা করবেন, মরিচ নিয়ে বলতেছি। বর্তমানে এই যে সিজন চলতেছে, এই সিজনে আপনাদের মরিচের সবচেয়ে কোন জিনিসটা, আবহাওয়ার মধ্যে কোন জিনিসটা ক্ষতি করে সেটা বলুন দেখি। বর্তমানে কি বৃষ্টি, সামনে বর্ষাকাল, ওই সময় কি মরিচের দাম অনেক থাকে না? তাই এই সময়কার জন্য আপনারা কোন মরিচটা লাগান সাধারণত, মানে দেশি লাগান না হাইব্রিড লাগান? হ্যাঁ, এই সময় কেন লাগান না? বর্ষাকাল। আর আপনাদের জমিতে কি পানি জমে? কয়দিন পানি থাকে জমিতে? হ্যাঁ না, তারপরেও একটা নির্দিষ্ট সময় আছে না, পানিটা বের হয়ে যায় এতদিন, মানে কতদিন সর্বোচ্চ একটা জমিতে পানি থাকে? সর্বোচ্চ 3 দিন, কতদিন থাকে না, একদিনের মধ্যেই পানি বের হয়ে যায় না? হ্যাঁ। তা এখন আপনাদের মরিচ যে বাছাই করেন, কালার দেখে বাছাই করেন নাকি হচ্ছে ঝাল দেখে বাছাই করেন মরিচ?